হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি ট্রাভেল করব ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশ্যে এবং দিনাজপুরে এটা আমার প্রথম ব্লগ। আরাফাতের বিজনেস ক্লাস এসি বাসের সাথে আজকে আমার ঢাকা থেকে দিনাজপুরের একটা ভার্চুয়াল জার্নি এক্সপিরিয়েন্স শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে। সেই ভিডিওটা দেখলে আপনার মনে হবে আপনি ঘরে বসেই আমার সাথে দিনাজপুর চলে যাচ্ছেন এবং বাস জার্নির অনেক অজানা দেখানোর চেষ্টা করব আপনাদের সাথে। ঘোরার বেলায় বাংলাদেশের উত্তরবঙ্গের মনোরম দৃশ্য মন কাড়বে যে কোনো কারো। হাইওয়ের ন্যাচারাল সৌন্দর্যের পাশাপাশি জার্নি এক্সপিরিয়েন্সের থ্রিল সহ সবকিছু থাকছে আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহবুবুর রহমান খান। প্রথমেই আসি আমাদের বাসের ব্যাপারে। আজকে আমরা যে বাসটিতে ট্রাভেল করতেছি এইটার নাম হচ্ছে আরাফাত পরিবহন। আইশার স্কাইলাইন 2015 চেইসের উপরে একটা বিজনেস ক্লাস এসি বাস। উত্তরবঙ্গের ইমার্জিং এবং খুবই অল্প সময়ের ভিতরেই অনেক বেশি জনপ্রিয় হয়ে ওঠা পরিবহনের নাম আরাফাত পরিবহন। বিশেষ করে দিনাজপুর বাসীর কাছে খুবই অল্প সময়ের ভিতরেই জনপ্রিয় হয়ে উঠেছে এই পরিবহনটি। উন্নত মানের যাত্রী সেবা, টাইম টু টাইম সার্ভিস, ভালো কোয়ালিটির বাস এবং বাসের সুপারভাইজার কিংবা কাউন্টারম্যান ওভারঅল ভালো আচরণের কারণেই অল্প সময়ের ভিতরেই বিশ্বস্ততা অর্জন করতে পেরেছে এই বাস কোম্পানি। দেশে আসা ইমার্জিং একটি চেসিস হবে আইশার স্কাইলাইনের এই 2015 মডেলটা। মালিকদের জন্য জ্বালানি সাশ্রয়ী টার্বো চার্জ পাশাপাশি কামিন্স ইঞ্জিনের ব্যবহার করা হয়েছে, যেটা অনেক বেশি শক্তিশালী একটা ইঞ্জিন। পাশাপাশি এখানে ডোমেক্সের চেসিস ইউজ করা হয়েছে, যেটাকে বলা হচ্ছে লাইফ টাইম লং চেসিস, অর্থাৎ চেসিস এটা থেকেই যাবে। ডোমেক্সের চেসিসগুলো হচ্ছে আপনার লাইফ টাইম লং এমন একটা মতবাদ নিয়েই তৈরি। সো ওভারঅল যারা রিজনেবল প্রাইসে আইশার স্কাইলাইন 2015 মডেলের বাসগুলো কিনতে যাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা মোবাইল নাম্বারে। এবার আসি বাসের ইন্টেরিয়র পার্টে। বিজনেস ক্লাস এই বাসটি অর্থাৎ 2x1 এর ফরমেশন আপনারা এই বাসে দেখতে পারবেন। সিটগুলোও কিন্তু বেশ বড়, কারণ যেহেতু এখানে হচ্ছে আপনার মাঝখানে একটা বড় স্পেস রয়েছে, যার কারণে ইকোনমি ক্লাসের চেয়ে ভালো কোয়ালিটির সিট আপনারা এই বাসে দেখবেন। এছাড়া একটা হেডরেস্টের ব্যবস্থা রয়েছে। উপরের যে লাইটিং ফেসটা এটাও বেশ কালারফুল, নীল এবং গ্রিন লাইটের আপনারা একটা জয়েন্ট ভেঞ্চার দেখতে পারবেন। প্রত্যেকটি সিটের সাথে কিন্তু আপনারা ফিট রেস্ট, এছাড়া একটি হ্যান্ডবার, নেটের জালি এক্সেট্রা এগুলো সুবিধা দেখতে পারবেন। ড্রাইভার কেবিন এবং যাত্রীদের সিটিং স্পেসটা আলাদা করা হয়েছে একটা করিডোরের মাধ্যমে। একপাশে সিঙ্গেল সিটগুলো রয়েছে যারা একা ট্রাভেল করতে চান তাদের জন্য, এবং ডাবল সিটারও ব্যবস্থা রয়েছে যেখানে সিটগুলো বেশ বড়, এবং প্রত্যেকটি সিটের সাথে কিন্তু আপনারা লেগ রেস্ট, ফিট রেস্ট এক্সেট্রা দেখতে পারবেন, যা যা একটা বিজনেস ক্লাসে থাকা দরকার। এখন আমরা আছি শ্যামলী কাউন্টারে, শ্যামলী রিং রোড কাউন্টারে। এখান থেকে আমরা চলে গেলাম মাজার রোড কাউন্টারে 9:30 দিকে। শ্যামলী রিং রোড থেকে যেটা হচ্ছে আপনার বিজনেস ক্লাস দিনাজপুরের, সেটার টাইম ছিল 9:30, এবং মাজার রোড থেকে আমাদের বাসের সময় ছিল 10টা। আমরা একটু আর্লি চলে আসি কারণ গাড়ির ক্লিপস এছাড়া কাউন্টারের কিছু ক্লিপস আপনাদের দেখানোর জন্য। কাউন্টারে কিন্তু এসি ব্যবস্থা রয়েছে, সিটিং পজিশনও বেশ ভালো। তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যত ভালো সার্ভিস দেওয়া যায় আর কি যাত্রীদের। সো এইখানে হচ্ছে আপনারা আমাদের বাসটা দেখতে পারতেছেন। এখান থেকে আমাদের যাত্রাটা শুরু হবে। সামনে আপনারা একটা স্লিপারও দেখতে পারতেছেন, যেটা ঠাকুরগাঁও রুটের। এইটা হচ্ছে মাজার রোড থেকে 10:30 এবং রিং রোড থেকে 10টায় ছিল, এবং 11টায় হচ্ছে আপনারা দিনাজপুরের একটা স্লিপারও দেখতে পারবেন। এনিওয়ে বাসে কিন্তু আপনারা লাক্সানা SR2 এর যেটা অরিজিনাল হেডলাইট সেটা দেখতে পারতেছেন, ইন্দোনেশিয়া থেকে ইম্পোর্ট করা যে হেডলাইটটা। ব্যাকলাইটও আপনারা একটা বার লাইট দেখতে পারতেছেন। আমাদের টিকিট প্রাইস ছিল 1200 টাকা করে, এবং বাকি যা যা তথ্য আপনাদের দরকার হয় তার জন্য একটা হটলাইন নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনে। এইখান থেকে আপনারা বাসের ভাড়া, শিডিউল, টাইম এক্সেট্রা যা যা আছে সবকিছু জানতে পারবেন। তো জার্নি শুরু হয়ে গেল আমাদের, আর সবকিছু পেছাল টেছাল বন্ধ করে আপনাদের এখন একটা সুন্দর জার্নি এনজয় করাবো ইনশাল্লাহ। সামনে আপনারা দেখতেছেন যে সেপারেট হওয়ার কারণে নয়েজ একদমই কম আসতেছে যাত্রীদের জন্য, এইটা খুব বেশি দরকার। উপরে আপনারা একটা এসি কন্ট্রোলার এবং রিডিং লাইটসও দেখতে পারতেছেন। ওই পাশ থেকে যে গাড়ির বিমটা বা আলোটা চোখে পড়ে সেটাও তুলনামূলক একটু কম পড়তেছে, তো করিডোরটা দিয়ে দেওয়া সুবিধাই হয়েছে বলা যায়। আমিনবাজার ব্রিজ এখন অনেক বড়। আমিনবাজার ব্রিজটা পুরোপুরি চালু হয়ে গেলে এই দিকের জামটা অনেকটাই কমে আসবে ইনশাল্লাহ। বিআরটিসি ডাবল ডেকার দেখা মনে হইতেছে ঈদের সময় রংপুর যাওয়ার যে অভ্যাস বানাইছিল সেটা এখনও সারাইতে পারে নাই। 11:05 আমরা আছি নবীনগরে। সেখান থেকে আমরা এখন ডান দিক মোড় দিয়ে চন্দ্রার দিক চলে যাব। সোজার রাস্তাটা গেছে ঘাটের দিকে। সামনে রাজীবের একটা বাস ছিল, এই বাসটা নর্থে আমি এর আগে হয়তো কখনো এইভাবে দেখি নাই, তবে রুটটা খুব ইন্টারেস্টিং ছিল, ঢাকা মাদারগঞ্জ। এখন সময় রাতের 11:28। আমরা চন্দ্রা মোড় পাড়ি দিয়ে দিচ্ছি। এখান থেকে আমাদের মেইন জার্নিটা শুরু বলা যায়। 180 হর্স পাওয়ারের কামিন্স ইঞ্জিনের বাস, তো ভালো কিছুই আশা করতেছি। রাস্তা যখন ফ্রি হয়ে গেছে তখন যত দূর যাচ্ছি ইঞ্জিনের সাউন্ডটা ততই পাল্টাচ্ছে। একটা কথা কি যে 180 হর্স পাওয়ার হলেও ইঞ্জিনটা কিন্তু বেশ পাওয়ারফুল। কামিন্স ইঞ্জিনের হচ্ছে ডিউরেবিলিটি ভালো, ইঞ্জিনের স্ট্রেংথ ভালো,
আর আমাদের বাসে এয়ার সাসপেনশনেরও সুবিধা আছে, তো রাস্তার কন্ডিশন যদি কিছুটা খারাপও হয় এয়ার সাসপেনশন থাকার কারণে কিন্তু যাত্রীরা ভিতর থেকে ওইভাবে ফিল করবে না। ইঞ্জিন কভারে যখন বসি মনে হয় যে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া খেলতেছি। সামনের বাসটার নাম আশা এক্সপ্রেস। যাত্রীরা খুব আশা নিয়ে আসে যে তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারবে হয়তো, তবে আমাদের এই দুইটা বাস যখন ওভারটেক দিল তখন এরকম মনে হইতেছিল যে আশায় আমরা ধূলিসাৎ করে দিছি। আশায় থাকা মানুষগুলোর নিরাশ করে আমরা এখন স্বামীর পিছনে লাগছি। বাম পাশে আপনারা এমসিসি দেখতে পারতেছেন, মির্জাপুর ক্যাডেট কলেজ। হাইওয়েতে এখন লাইট খুব কম থাকে, একটা সময় ছিল যে হাইওয়েগুলো বেশ ভালোই উজ্জ্বল ছিল, এটা এক্সপ্রেসওয়ে হোক কিংবা উত্তরের N5 হোক, তবে এখন হচ্ছে লাইট একটু কমই দেখা যায়। নিজেরা নারীবাদী মনে হইতেছিল, সেই চন্দ্রা থেকে স্বামীর পিছনে লেগে আছে এরকম মনে হচ্ছে। তবে নারীবাদীদের কমন ডায়লগ এখন সময় স্বামীর পিছনে পড়ে থাকার না, এখন সময় হচ্ছে স্বামীকে পিছনে ফেলে সামনে চলে যাওয়ার, আর সেই চেষ্টাই আমরা করতেছিলাম। ব্লগটা দেখে আর কেউ খুশি হোক না হোক ফেমিনিস্টরা খুব খুশি হবে। স্পিডোমিটারে সাধারণত 4 থেকে 5 কিলোমিটার কম দেখা যায়। গাড়ির স্পিড আমাদের মোটামুটি 90-এর মতো ছিল, এমন না যে আমরা খুব ওভার স্পিড করতেছি, ভিডিও দেখে হয়তো এরকমই ভাবতেছেন। তবে 80-90-এর ভিতরেই আমাদের স্পিডটা সীমাবদ্ধ ছিল ম্যাক্সিমাম অংশ জুড়ে। কিন্তু এইখানে আমরা ভুলবশত জোয়ানা নামের একটা বাসটা ওভারটেক করে দিই, ফেমিনিস্টরা আবার আনসাবস্ক্রাইব করে দিবে। সামনের এই বাসটা হয়তো কোনো জেলা মালিক সমিতির বাস, তবে এটা দেখে আমার এক্স হানিফের মতো লাগতেছে, হইতে পারে এটা একটা হিনো 1J ব্র্যান্ডের বাস।
রাজশাহী রুটের নন এসির সার্ভিস মাস্টার গ্রামীণ ট্রাভেলসকে আমরা ওভারটেক দিয়ে দিচ্ছি। স্কাইলাইন 2015 গাড়িটা ভালোই, মানে এটা ভালোই দৌড়ায়, পিক আপও বেশ ভালোই ফাস্ট আছে। আমি বলবো না যে হ্যাঁ হিনো 1J মতো ফাস্ট, তবে এত খারাপও না যে আপনার 1Jকে ধরতে পারবে না। ইভেন আমরা একটা 1J বাসকে ওভারটেক দিলাম, আপনারা দেখতে পারতেছেন। তো পিক আপ বলেন কিংবা বাসের আপনি স্পিড বলেন, ওভারঅল ভালোই আছে, খারাপ না। আমি কোনো দিক দিয়ে 1Jের সাথে এটার তুলনা দিতে চাচ্ছি না, কারণ 1Jের চেসের প্রাইস হচ্ছে 55 লাখ, এটা হচ্ছে কাইন্ড অফ 30 লাখের মতো বলা যায়। তো সেইটার সাথে এইটার এক্স্যাক্ট তুলনা হয় না, তবে প্রাইসের অনুযায়ী এটা হচ্ছে ভ্যালু ফর মানি, অর্থাৎ আপনি তেলের সাশ্রয় পাবেন, স্পিডও ভালো পাবেন, ডিউরেবিলিটি ভালো পাবেন। তো এর বাইরে আর কি চান। এলেঙ্গার 2 লেনের রাস্তায় আমরা ঢুকে গেছি। রাবেয়াকে ওভারটেক দিয়ে আমরা এখন ইউনাইটেডের বাম্পারে যাই, তবে সেইখানে আমরা চাপ খেয়ে যাই। অনেক যাত্রীরাই এই জিনিসটা বোঝে না, চাপ খাওয়ারে আসলে তারা অন্য কিছু ভাবে, মনে করে যে রাবেয়া বাসটা হচ্ছে আমাদের ওভারটেক করে চলে গেল। এই সময় তারা ড্রাইভারকে গালি দেয়, তবে ড্রাইভারের কিছু করার নেই, সামনে জায়গা ছিল না, স্পেস ছিল না, যার কারণে রাবেয়াকে ওভারটেক দেওয়ার পরও সেই বাসটা আমাদের বাম দিয়ে চলে যায়। এলেঙ্গায় যদিও অনেকটা কাজ হয়ে গেছে, তবুও প্রত্যেকদিন রাতেই বেশ বড় সড়ো জাম লাগে 2 লেনের কারণে। কবে যে রাস্তাটা 4 লেন হবে, তো এখানে যানজটটা অনেক কমবে। তো এইখানে আমরা যানজটে অনেকক্ষণ সময় ছিলাম, এরপর আমরা সেতুর টোল প্লাজায় পৌঁছে যাই। এক্স্যাক্ট টাইম বললে 1:30, 1:30 বাজে এখন। আমাদের জার্নি শুরু হওয়ার 3.5 ঘন্টা পরে আমরা যমুনা সেতুতে পৌঁছাইছি। এলেঙ্গায় একটু ভালোই জাম ছিল, তো সেই পার্টটা আমি স্কিপ করে দিয়েছি। এই সেতু শুধুমাত্র উত্তরের প্রবেশদ্বার না, বাংলাদেশের উত্তরবঙ্গের মানুষের একটা বড় আবেগ এই সেতু নিয়ে কাজ করে। যখনই হচ্ছে এই সেতুর উপর মানুষ উঠে সবল ব্যস্ততা পাড়ি দিয়ে হচ্ছে তারা হয়তো সামনের ব্রিজটা দেখে অথবা ডানে বামে থাকা নদীটা দেখে, আর এই সেতু আসলেই যেন বাড়ি পৌঁছে যাওয়ার একটা আনন্দ মনে জেগে ওঠে। ছোট একটা ন্যাপ নিয়ে নিলাম মাত্র 30-40 মিনিটের। 1:30টার সময় আমরা যমুনা সেতুতে উঠেছিলাম, 2:20-এ হচ্ছে আমরা ফুড ভিলেজে আসি। এইখানে বাসের সৌন্দর্য আরও ভালো মতো আপনারা বুঝতে পারতেছেন, লাইটিং একটু বেশি। খেয়ে এসে দেখলাম বাস আমাকে ছাড়াই চলে যাচ্ছে, আর ব্লগ এখানেই শেষ হয়ে গেল। জাস্ট কিডিং আর কি। বাস একটু সামনে পিছনে নেওয়া হয়, আমি লাস্টে উঠি বাসের আরও কিছু ক্লিপস নিয়ে। SR3 এর মতো একটা লুক দেওয়া হয়েছে। সত্যি কথা বলতে বাসের বডির কাজ খুব সুন্দর হয়েছে, মানে বাসটাকে যদি আমি দিনের বেলায় আর একটু ভালোভাবে দেখাতে পারতাম সেটা আমার জন্য ভালো হতো। বগুড়া শহরের আমরা ভিতরে ঢুকি নাই, বাম দিক দিয়ে গেছি, আর এইখানে আমরা আবার একটা জ্যামে পড়ি, যার কারণে আবার একটু ঘুমিয়ে নেই। আর শুরু হয় হচ্ছে দিনাজপুর ঢোকার রাস্তাটা আমাদের। গোবিন্দগঞ্জ থেকে পলাশবাড়ির দিকে না গিয়ে আমরা যাই হচ্ছে বামের দিকে, ঘোড়াঘাট, এরপর বিরামপুর ফুলবাড়ি, এই রোডটা আর কি। বিরামপুর ফুলবাড়িতে হয়তো ভাড়া 1100 টাকা এই বাসটার। আর এইখানকার রাস্তা অনেক বেশি সুন্দর। ফার্স্ট টাইম আমি এখানে ট্রাভেল করতেছি, মানে ব্লগই না শুধু, এটা আমার দিনাজপুরে ফার্স্ট টাইম ট্রাভেল। আর এই রাস্তাটার আমি মানে সত্যি হাইওয়েটার প্রেমে পড়ে যাই। এই বিরামপুর ফুলবাড়ির রাস্তাটা আমি যতই চাচ্ছিলাম যে না ভিডিও অনেক বেশি করে ফেলছে আর ভিডিও করব না, তবে ন্যাচারাল সিনগুলো আমাকে হচ্ছে বারবার অ্যাট্রাক্ট করতেছিল। আমি না চাইতেও হচ্ছে সামনে চলে যাই ভোরবেলায়, আর সেখান থেকে আপনাদের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করি। ভার্চুয়াল জার্নির একটাই সুবিধা আছে, আপনাকে কষ্ট করে সব কিছু দেখতে হয় না, আপনি ঘরে বসেই সব কিছু দেখতে পারতেছেন। বাসের একদম ফ্রন্ট সিটে বসারও একটা মজা পাচ্ছেন। গাড়ির ফ্রন্ট সিটে বসার অভ্যাস আমাদের অনেকেরই আছে, তবে বাসেরটাই তো আর চাইলেই বসা যায় না, সেইটারই ফিল দিচ্ছি। আমরা মোটামুটি ভালোই স্পিডে ছিলাম। এই সময় একটা বি ক্যাটাগরি কিংবা যেগুলোকে বলা হয় সেমি লোকাল বাস, সেরকম একটা বাস আমাদের ওভারটেক দিয়ে চলে গেল। তো হেল্পার হচ্ছে অবাক হয়ে বলতেছিল যে ও বাজি কে, চাট গাইয়া ভাষা, মানে হচ্ছে ওরে বাবা এটা আবার কে। রাতে জ্যামের কারণে সবগুলো বাসের একটু দেরি হয়ে গেছে, তো সবগুলো বাসে একটু রাশ মোডে ছিল। তো এরপর হচ্ছে আমাদের ড্রাইভারও একটু তাড়াতাড়ি চালানোর চেষ্টা করে, সেফে রেখে, কোনো রকম ওভার রিস্ক না নিয়ে। হানিফ 100+ স্পিডে একটা বাউলি দিল, যেটা সামনে থেকে দেখে আসলে একটু এনজয় করছি বলা যায়। তবে এটা কোনোভাবেই আসলে প্রশ্রয় দেওয়ার মতো জিনিস না। যারই একটা প্রমাণ হচ্ছে সামনে হানিফ বাসটারে আটকায় রাখছে ট্রাক ড্রাইভার। হয়তো ট্র্যাক্টরে কোনো রকম চাপ ফালায় আর কি, মানে ট্রাকের ড্রাইভার হয়তো প্রেশারে পড়ে গেছিলো, এই জন্য খেপে গিয়ে হানিফরা আটকায় রাখছিল অনেকক্ষণ। আমরা আবারও সেই হানিফের পিছনে যাই।
এই পয়েন্ট থেকে বাম দিকে 10 কিলো গেলে হিলি স্থানবন্দর এবং দিনাজপুর হচ্ছে এখনও 56 কিলো, অর্থাৎ আমাদের এখনও প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগতে পারে। এইখানে একটা রেল ক্রসিং আছে, তবে জায়গাটা এত ছোট যে দুই পাশের গাড়ি একসাথে যাইতে পারে না। শহরের চাচাতো ভাই যখন ভুলে গ্রামে যায় তখন এই ইটার ভাটা দেখে কুতুব মিনার মনে করে। সত্যি বলতে আপনারা ভাবতেছেন যে ভোরের ভিডিও এত কেন দিছি। আপনারা যদি আমার প্লেসে থাকতেন আর মানে ভোরবেলাটা যে কত সুন্দর লাগে, বাসে যখন আপনি গ্রামের দিকে যাবেন বা একটু গ্রাম বাংলার দিকে যাবেন, তখন হচ্ছে ভোরের রাইডটি আপনার কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগবে। এখানে আকাশ কিছুটা কমলা কমলা হয়ে আছে, ধীরে ধীরে আকাশের রং পাল্টাচ্ছে, পরিবেশের রং পাল্টাচ্ছে। তো যতটা ব্রাইট হচ্ছে তত সুন্দর লাগতেছে। ডার্কটাও একটা আলাদা সুন্দর, ব্রাইট হওয়াটা ধীরে ধীরে এটাও একটা আলাদা সুন্দর। সব কিছু মিলে আমরা এখন চলে এসেছি একটা শাপলা চত্বরের কাছে। মতিঝিল তো না, তো বাম দিক দিয়ে আমরা চলে যাচ্ছি মেবি দিনাজপুরের রাস্তার দিকে, আর ডান দিকের রাস্তাটা রংপুরের সাথে মিলে নাকি আই ডোন্ট নো। ছোট থাকতে যখন বইয়ে পড়ছি, বাংলা বইয়ে লেখা থাকতো যে শস্য শ্যামল সবুজে ভরা আমাদের দেশ, তো এমনভাবে আসলে ডিসক্রাইব করা থাকতো, ভাবতাম যে পৃথিবীর হয়তো সবচেয়ে সুন্দর দেশ বাংলাদেশ। তবে যখন বড় হইলাম, দেখলাম, বুঝলাম, মনে হলো যে না, এত সুন্দর দেশও না, যে সবচেয়ে সুন্দর দেশও না। তবে সবুজ এই যে সিনটা, এটা আসলেই খুবই মনোমুগ্ধকর। আপনি দুই পাশেই হচ্ছে ক্ষেত দেখতে পারতেছেন, ঘাস দেখতে পারতেছেন, তো সবুজ সবুজ আর কি। ঢাকায় যেটা দেখা যায় না, ঢাকার বাইরে বের হওয়ার এটাই একটা সুবিধা, মনে হয় যে একটু ফ্রি হয়েছি। বিকেলবেলায় এই ডান পাশের প্লেসটা এসেছিলাম, এটার নাম হচ্ছে রাবার ড্যাম। দেখতে এখন খুব নীরব লাগলেও বিকেলবেলায় এই প্লেসটা ভালোই জমে ওঠে, একটা টুরিস্ট স্পটের মতো হয়ে যায়।
সামনের দুইটা গাড়ির নাম একই রকম, আহাদ আর আসাদ, মনে হচ্ছে দুই ভাই একসাথে চলতেছে। আসাদের গাড়িটা দেখেন কিংবা হানিফের গাড়িটা দেখেন, এরা হচ্ছে খুব রাশ নিয়ে চলতেছে, হয়তো আরও দূরের পথ এদের যেতে হবে, যার কারণে এরা একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করতেছে। আমাদের যেহেতু দিনাজপুর লাস্ট স্টপ এবং নাইট জার্নি আর কি, একটা বিজনেস ক্লাস এসি বাসে, এখানে তাড়াহুড়ার কোনো কিছু নাই। মানে যাত্রীদের আপনি আধা ঘন্টা পরে পৌঁছালেও সমস্যা নেই, আপনি ঠিকঠাক পৌঁছানো, লাক্সারিয়ার সাথে পৌঁছানো, ভিতরে যাতে আপনার বেশি জার্কিং না হয়, এগুলোই হচ্ছে আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ আর কি। এজন্যই আমরা মোটামুটি নর্মাল স্পিডে যাচ্ছিলাম। তবে সেই বাসগুলো যে আমাদের থেকে হারিয়ে যাচ্ছিলো এমন না। হানিফের বাসটা কিন্তু দেখলাম যে অনেক আগে আমাদের ওভারটেক করছে, তবে ঘুরে ফিরে সেই বাসটার সাথে আমরা পৌঁছাইছি। 1 মিনিটও কিন্তু ওই বাসটার থেকে আমাদের লেট হয়নি। আর রাশ না করার একটা রিজন হচ্ছে, সামনে আপনারা দেখতে পারতেছেন যে আস্তে বাসটা হচ্ছে ডায়না ঢোকার চেষ্টা করে, তবে বাইকারটারে একদম মাটির রাস্তায় ফালায় দিছে। মানে নিরীহ বেচারা আর কি করবে। যদিও তাফালিং করা বাইকার হলে খুশি হইতাম, তবে নিরীহ বাইকারগুলো কিংবা থ্রি হুইলারগুলো এখানে কিন্তু রিস্কে পড়ে যায় যখন দুইটা গাড়ি পারাপারি করে। আসাদের গাড়িটার ড্রাইভিং আসলে দেখার মতো ছিল, পাগলের মতো বাউলাইছে, বাউলিবাজি একটু বেশি করছে এই গাড়িটা। হানিফের চেয়েও বেশি আসলে আসাদের এই গাড়িটা হচ্ছে বেশি থ্রিল দিচ্ছে আমার মনে হয়। দিনাজপুরের লোকাল বাসগুলোর ছাদে দেখলাম যে পতাকা দিয়ে ভরা, এটা একটা বুলেট বাস, দেখতে খুবই অদ্ভুত লাগতেছে, তাও আবার পিঙ্ক কালারের। ফাইনালি আমরা এখন হয়তো দিনাজপুর শহরের ভিতরে ঢুকবো, তবে হানিফের বাসটা হচ্ছে বাম দিক দিয়ে চলে যাবে। অল্প সময়ের ভিতরে আমরা দিনাজপুর স্ট্যান্ডে পৌঁছে যাই, যেখানে হচ্ছে দিনাজপুরের ফাইনাল স্টপ আর কি। মানে দিনাজপুরের সব যাত্রী এখানেই নামে। আমাদের বাসটা আরও একটু ভিতরে যাবে। 6:35-এ আমরা দিনাজপুর শহরের যাত্রী নামিয়ে দিই এবং সেখান থেকে আমরা কাহারোল গিয়ে পৌঁছাই 7:07। সত্যি কথা বলতে আরাফাত পরিবহনের সার্ভিসটা আমার কাছে খুব ভালো লাগছে। বাস যেটা সেটাও বেশ ভালো, স্টাফসের ব্যবহার, ড্রাইভার আর ড্রাইভিং স্কিল সবকিছুই সব মিলিয়ে বেশ ভালো ছিল। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। চলে যাচ্ছি আজকের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।